যে কোনো অভিযোগের জবাব দিতে প্রস্তুত ডক্টর ইউনূস। দেশে ফিরে বললেন, নিষ্পত্তির আগেই যেন শাস্তি না হয়। পুলিশের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ নাকচ করলেন আইজি। টিআই জরিপে যথাযথ প্রক্রিয়া মানা হয়নি বলে মন্তব্য। এই সরকার সময়ে শেষ করা হবে যুদ্ধাপরাধের বিচার, সেক্টর কমান্ডার্স ফোরামের কনভেনশনে জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং 47-এ দেশভাগের পর কোন ব্যক্তি ও পরিবারের কি সম্পদ ছিল আর এখন কি আছে প্রকাশের দাবি বিএনপি মহাসচিবের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক মানুষকে কষ্ট দিচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। যে কোনো অভিযোগের জবাব দিতে প্রস্তুত বলেও তিনি জানান। তবে অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। সকালে পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন টক অব দ্য কান্ট্রি। বেশ কয়েকদিন ধরেই গ্রামীণ ব্যাংক এবং তাকে নিয়ে দেশ এবং দেশের বাইরেও চলছে নানা আলোচনা এবং সমালোচনা, যার সূত্রপাত নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিশেষ একটি তথ্যচিত্র, যেখানে অভিযোগ করা হয়েছে গ্রামীণ ব্যাংক থেকে 700 কোটি টাকা গ্রামীণ কল্যাণ নামে অপর একটি প্রতিষ্ঠানে নিয়মনীতি না মেনে স্থানান্তর করেছেন ডক্টর ইউনূস। দেশে ফিরে এসব অভিযোগের স্পষ্ট জবাব দেন তিনি। এমনি তো আমাদের দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমাদেরকে লোকে চিহ্নিত করেছে, আমরা সে অপমান নিয়ে চলাফেরা করি। আমাদের পাসপোর্ট যখন আমরা দেখাই তখন লোকে অন্য জাতির থেকে আমাদের আলাদা করে দেয়। সেখানে একটা প্রতিষ্ঠান যেটা আমাদেরকে সম্মান দিয়েছে, আমরা বলছি না যে সে প্রতিষ্ঠানকে মাফ করে দিতে হবে, মাফ করে দেওয়ার বিষয় না, অন্তত খবর তো নিতে হবে। তো নিজের ঘরের মধ্যে যদি একটা অসুবিধা হয় সেটা তো নিজের ঘরোয়াভাবে সামাল দিতে হবে। কিন্তু প্রতিষ্ঠানকে শাস্তি দিতে গিয়ে জাতিকে যেন আমরা শাস্তি দিয়ে না ফেলি। ডক্টর ইউনূস বলেন, মানুষকে কষ্ট দেওয়ার অভিযোগ সত্য নয়। এসব অভিযোগের জবাব দিতে তিনি প্রস্তুত বলেও জানান। আমাদের সর্বশেষ কথা হলো যে যত রকমের অভিযোগ আছে নিশ্চয়ই সেই অভিযোগগুলোর জবাব দিতে হবে, কিন্তু অভিযোগ নিষ্পত্তি হবার আগে যেন শাস্তি দেওয়া হয়। যে গ্রামীণ ব্যাংক নিয়ে এত সমালোচনার ঝড়, তার কার্যক্রম ও ঋণ দেওয়ার পদ্ধতি নিয়েও কথা বলেন তিনি। এই যে একটা ভাব যে গ্রামীণ ব্যাংক যেন কোথাও কাকে কষ্ট দিচ্ছে, সেটা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। যে এত বড় একটা ব্যাংক, একেবারে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আমরা প্রতিদিন আমাদের সমস্ত কাজ কম্পিউটারে হয়, যেন কেউ এখানে হাত দিতে না পারে। আমরা যা হিসাব করি, যেমন সুদের হিসাব করি, সেটা কম্পিউটার স্থির করে, এটা আমাদের হাত দেবার উপায় নেই। আর আমাদের সুদের হার হলো সবচেয়ে কম মাইক্রো ক্রেডিটের মধ্যে। দেশের মিডিয়ায় গ্রামীণ ব্যাংক ও তাকে নিয়ে যে সংবাদ ছাপা হয়েছে তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও তিনি মনে করেন। টেলিভিশনে ডেনিশ সাংবাদিক কি বলল, তার কথা দিয়ে আমাদেরকে এতগুলো সাংবাদিক আমাদেরকে চলতে হবে এতদিনে একটা প্রতিষ্ঠানকে নিয়ে, এই তো আমাদের কাছে অত সুন্দর মনে হচ্ছে না যে তার কথা। আক্তার হোসেন, RTV, ঢাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির জরিপের ফলাফল মেনে নিতে রাজি নন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। শনিবার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান। রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত সভা শেষে হাসান মাহমুদ খন্দকার বলেন, টিআইয়ের গোটা জরিপ প্রক্রিয়াটি অসম্পূর্ণ। 1049 জন ব্যক্তিকে প্রশ্ন করে একটা মতামতের পর্যায়ে ওনারা এসেছেন, সিদ্ধান্তে এসেছেন। এই ধরনের একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিংবা মতামত দেওয়ার আগে যাতে বস্তুনিষ্ঠ এবং স্বয়ংসম্পূর্ণ ভিত্তিমূলক হয়, এই ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকবো, আমি এটাই বলতে চাই।
যুদ্ধাপরাধীদের বিচার কোনো প্রতিহিংসার বিচার নয়, বরং একটি মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার। সকালে সেক্টর কমান্ডার্স ফোরামের দ্বিতীয় জাতীয় কনভেনশনে ফোরামের চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার এই মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের সময়ই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। মুক্তা মাহমুদের রিপোর্ট। ষড়যন্ত্র প্রতিহত করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পালিত হল সেক্টর কমান্ডার্স ফোরামের দ্বিতীয় জাতীয় কনভেনশন। কনভেনশনে বক্তারা 40 বছরেও যুদ্ধাপরাধীদের বিচার না হওয়াকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন। এ সময় তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের মানবতা বিরোধীরাই শান্তির ধর্ম ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই অপরাধ থেকে পার পেতে চাচ্ছে। যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের কারণে বিচার সম্মুখীন হতে যাচ্ছে তারা বসে নেই। ইতিমধ্যে তারা শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য পবিত্র সংবিধানে নিষিদ্ধ হওয়া ধর্মীয় চেতনা রাজনৈতিক দল গঠন করেছে। আমরা আশঙ্কা করছি যে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এই বিচার কাজ ত্বরান্বিত করা না হয় তাহলে এই সময় সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যুদ্ধ অপরাধীদের বিচার অবশ্যই হওয়া উচিত বলে মনে করেন। যে লক্ষ্যে আমাদের স্বাধীন করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, এবং সে পৌঁছতে হলে আমাদের প্রমাণ করতে হবে যে এই দেশে অন্যায় করে বিচার থেকে মুক্তি পাওয়া যাবে না, তার বিচার হবে, এবং সে যদি অন্যায় করে থাকে সেই বিচারে তার শাস্তি হবে, সে শাস্তি আমরা চাই। এটা জিজ্ঞাসার প্রশ্ন নয়। কনভেনশনে সারা দেশ থেকে সেক্টর কমান্ডার্স ফোরামের প্রতিনিধিরাও অংশ নেন। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। এদিকে যুদ্ধাপরাধীদের বিচারে সরকার ধীর গতিতে চলছে এমন অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ভবিষ্যতে বিচার নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে কিছুটা সময় নিচ্ছে সরকার। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে আইনমন্ত্রী বলেন, তাতে কোনো লাভ হবে না। বর্তমান সরকারের মেয়াদকালেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। সকালে IDB ভবনে আইনগত সহায়তা প্রদানকারী সরকারি বেসরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে আয়োজিত কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন। বর্তমান সামাজিক অবক্ষয় দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের ফল বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার সম্মেলনে তিনি আরও বলেন, বিগত জোট সরকারের আমলে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে, আর যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করার মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করা হবে বলেও জানান তিনি। 1947 সালে দেশ ভাগের পর কোন ব্যক্তি ও পরিবারের কি ধরনের সম্পদ ছিল এবং এখন কি আছে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। আর কিভাবে সেসব সম্পত্তির মালিক হয়েছেন তাও জানানোর দাবি জানান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব এই দাবি জানান। আমার ইনকাম ট্যাক্স ফাইল দেখাইতে চাইলে আপনারটা তো দেখাইতে, আপনারা বলেছিলেন আপনাদের মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দেবেন, দিয়েছেন। 47 সনের পর থেকে এই দেশে কার বাপ দাদা কি ছিল আর তারা কে কি হয়েছেন, কিভাবে হয়েছেন, এটা জাতির সামনে উন্মোচিত হওয়া প্রয়োজন। তাহলে কাদা ছোড়াছড়ি বন্ধ হবে, কে কি করেছেন সেটা ধরা পড়বে, পরিষ্কার হবে। মুখে বড় বড় বক্তৃতা দিয়ে যাব আর কাজটা তার উল্টা করব, এটা হয় না। অগ্রণী ব্যাংক 71-এর এই দিনের খবর। এই মুহূর্তে একজনই পারেন দুই পাকিস্তানকে টিকিয়ে রাখতে, কিন্তু তিনি কি সেটা করবেন? এই দিনে বঙ্গবন্ধুর প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্য পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের। আর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, আমরা এক অবিস্মরণীয় অধ্যায়ের মুখোমুখি হতে চলেছি।
মুজিব ভাই ছাড়া এই বিজয় অর্থহীন। বাঙালির সশস্ত্র সংগ্রামে বিশ্ব রাজনীতির মেরুকরণ এবং মুক্তিযুদ্ধ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক নানা অপ্রকাশিত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রণব সাহার বিশ্লেষণধর্মী বিশেষ ধারাবাহিক। সর্বাত্মক যুদ্ধের ৭১-এর এই দিনে ঢাকা ক্যান্টনমেন্টকে কেন্দ্র ধরে ২০ মাইল ব্যাসার্ধ স্থির করে মানব প্রাচীর সৃষ্টির উদ্দেশ্যে প্রচণ্ড ক্ষিপ্রতায় এগিয়ে চলে মুক্তিযোদ্ধা ও যৌথ বাহিনী। আর দেশ জুড়ে একের পর এক জায়গা মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধাদের গন্তব্য শুধু ঢাকার দিকে। ওরা কোনো দিক দিয়ে বাড়িতে না পারে, ওরা যেন কোনো পালায় যাবার পথ না থাকে। যেমন মফস্বল থেকে যারা আসতেছিল এরা কিন্তু ঢুকতে পারে নাই, এরা কিন্তু আটকা পড়ছে। ১০ জন অস্ত্রধারী মুক্তিযোদ্ধা দেখতেছে, হাজার হাজার বাঙালি তাদের পিছনে আইসা বের দিচ্ছে চতুর্দিক দিয়ে, মনে করেন গাজীপুরের থেকে শুরু করে চতুর্দিক দিয়ে ব্যক্তি। আর ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হতাশ কণ্ঠে বলেন, সবার পরামর্শ নিয়েই আমি আমার সাধ্যমতো পূর্ব পাকিস্তানের সংকট নিরসনে চেষ্টা করেছিলাম। এখন সব দায়ভারই আমাকে নিতে হচ্ছে। এই মুহূর্তে একজনই পারেন দুই পাকিস্তানকে টিকিয়ে রাখতে, কিন্তু তিনি কি সেটা করবেন? ওনার ভিতরে সন্দেহ। উনি কিন্তু একথা বলেন না, উনি করবেন। ইয়াহিয়া বুঝতে পারছেন যেটা তো সম্ভব নয়। মহান নেতার কথা বলছেন, বঙ্গবন্ধুর কথা বলছেন, একমাত্র তিনিই পারেন। তুমি কেন তোমার বিবেক নিয়ে তুমি সেদিন কাজ করো নাই? যদি বঙ্গবন্ধু ক্ষমতা পাকিস্তানের ক্ষমতা নিতেন তখন কিন্তু আমরা অলরেডি স্বাধীন হতাম। শুধু কিভাবে স্বাধীন? পাকিস্তানের কাছে যে কোটি কোটি টাকা আমাদের পাওনা এগুলি আমরা পাইতাম, তখন তারাই কিন্তু বাবা আমরা আলাদা করে দিই। এটা করেন নাই, এটার জন্য একমাত্র এই দিন আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, বিজয়ের এই ক্ষণে অনেক কথাই মনে পড়ছে। ৭০-এর নির্বাচনের প্রচারণা চালাবার সময়ে মুজিব